2021 সালে নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে তার দশম শ্রেণীর বাংলা প্রথম ভাষার অ্যান্সারগুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা উত্তরগুলো দেখো, এক্স্যাক্টলি এই অ্যান্সারই তোমরা লিখে দেবে না, এটা পড়ে বুঝে নিজেদের মতো করে আনসার লেখার চেষ্টা করবে। ফার্স্ট কোশ্চেনগুলোতে এমসিকিউ আছে, তারপর কম বেশি 20 শব্দের প্রশ্ন আছে 5টা, তারপর কোশ্চেন নাম্বার 3তে কম নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের এই ধরনের প্রশ্ন আছে এখানে 5টা, আবার কম বেশি 150 শব্দ সেখানেও আছে 5টা, তারপরে কিছু গ্রামারের প্রশ্ন দেওয়া হয়েছে, তারপর দেওয়া আছে একটা বঙ্গ অনুবাদ। যথেষ্ট বড় লেন্দি কোশ্চেন, তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এখানে আনসারটা আমি লিখে দিয়েছি। ফার্স্ট যেটা ছিল, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটা হচ্ছে প্রথম দিন। অসুখী একজন কবিতাটির অনুবাদক নবারুণ ভট্টাচার্য। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে পত্রপুট। বাবুকুড়ির ড্রাইভার সদারি বলতেন লর্ড কার্জন। যে কাব্যগ্রন্থটি শঙ্কর ঘোষের লেখা সেটা হচ্ছে দিন ও রাত্রি। এবার দেখো কোশ্চেন নাম্বার 2, যেটাতে কম বেশি 20টি শব্দের উত্তর। কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? এর উত্তর দেখে নাও। তপনের ধারণা ছিল লেখকরা অন্য জগতের মানুষ, তাই ছোটো মেসোমশাই একজন লেখক, এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তারপর 2.2, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এক্সট্রাভেকারিয়া গ্রন্থের লা ডেসডিসচাদা কবিতার অন্তর্গত এটা। তারপরেরটা কোশ্চেনটা একটু ঠিক করে নিতে হবে তোমাদের। বাংলা ভাষায় বিজ্ঞান হবে এই প্রশ্নটা। বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন? ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়েছিলেন। তারপরে কোশ্চেনটা আফ্রিকা থেকে। আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কীভাবে ঘোষিত হয়েছিল? ইউরোপীয়রা আফ্রিকার জনগণের ওপরে অত্যাচার চালিয়েছে, লুণ্ঠন করেছে তাদের সম্পদ ও মানবত্ব। সর্বাত্মক ধ্বংসের মধ্যে দিয়ে স্বৈরাচারীরা আফ্রিকাবাসীর অন্তিমকাল ঘোষণা করেছে। 2.5 দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাদ বলতে কী নির্দেশ করেছেন? কবিতায় কবি সাধারণ মানুষের বেঁচে থাকাকে তুলে ধরেছেন। পাহাড়ি পথে বরফে যেমন পথ দুর্গম হয়ে ওঠে, তেমনি এই হিংসা সভ্যতার গতিপথকে কঠিন করে তোলে, এটাই এখানে নির্দেশ করা হয়েছে। এরপর কোশ্চেন নাম্বার 3, যেখানে আছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। ফার্স্ট প্রশ্ন যেটা, ওর হবে বক্তাকে কেন তার এরকম মনে হয়েছে? বক্তা তপনের ছোট মেশো। তপনের নতুন মেশোর মনে হয়েছে এই বয়সের ছেলেরা গল্প লিখতে গেলে হয় রাজারানীর গল্প লেখে, নয় খুন জখম অথবা না খেতে পেয়ে মারা যাওয়ার বিষয়ে গল্প লেখে। তপন সেসব না লিখে ওর ভর্তি হওয়ার দিনের ঘটনা ও অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, তাই তপনের মেশোর এই রকম মনে হয়েছে। 3.2, অসুখী একজন কবিতায় কার মাথার ওপর বছরগুলিকে পরপর পাথরের মতো নেমে এসেছিল? বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? অসুখী একজন কবিতায় কতকের মাথার ওপর একটার পর একটা পাথরের মতো বছরগুলি নেমে এসেছিল। এখানে এটা দুবার লেখার দরকার নেই, একটার পর একটা এটা কেটে দেবে। বছরগুলি পাথরের মতো নেমে এলো। দেখো কেন, এরপরে এর সাথে একটা কোশ্চেন আছে, এই যে কেন দিয়েছে, কেনর উত্তরটা দেখে নাও। পাহাড়ে ধস নামলে যেমন একটার পর একটা পাথর নেমে আসে, সেইভাবে ফেরার অপেক্ষায় বছরগুলি নেমে এলো। চলে আসার সময় কতক তার ফিরে আসার অপেক্ষায় নেমে এলো। এখানে একটা দাড়ি দিয়ে দেবে, নেমে এলো দাড়ি। আমি আরেকবার বলে দিচ্ছি, পাহাড়ের ধস নামলে যেমন একটার পর একটা পাথর নেমে আসে, সেইভাবে ফেরার অপেক্ষায় বছরগুলি নেমে এলো। চলে আসার সময় কতক তার ফিরে আসার অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন প্রিয় নারীকে। সে নারী হয়তো তার স্বদেশের প্রতিমূর্তি, কিন্তু কতক আর ফেরেননি। তার ফিরে আসার অপেক্ষায় বছরগুলি পাথরের মতো ভারী হয়ে উঠল। সেই মেয়েটি তথা মাতৃভূমি বিচ্ছেদ বেদনায় তার আর অন্তহীন প্রতীক্ষায় ভারাক্রান্ত হলো, তাই বছরগুলি পাথরের মতো নেমে এলো বলা হয়েছে। তারপর এটা দেখো, আমরা ভিখারি 12 মাস। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়ক ও সংকীর্ণ ধর্মান্ধ সম্প্রদায় যেমন বিবেক তথা মনুষ্যত্বের দিক থেকে দিনহীন, তেমনি সাধারণ মানুষ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে ভিখারি 12 মাস। খেটে খাওয়া মানুষের জীবন অভাব দারিদ্র্যে কাটে, বেঁচে থাকার ন্যূনতম সুযোগ থেকে তারা বঞ্চিত। তার উপর যুদ্ধ ও ধর্মীয় উন্মাদনা তাদের আশ্রয়চ্যুত করে। বেঁচে থাকার জীবন জীবিকার পথ তাদের কাছে ক্রমশ দুর্গমতর হয়ে ওঠে।
তাদের শান্তির ও সুস্থির জীবনের নিবেদনও ব্যর্থ হয়। এই জন্যই তারা 12 মাস ভিখারি। কবি এই জন্যই বলেছেন ভিখারি 12 মাস। এবার 3.4 উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কীভাবে উল্লিখিত হয়েছে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে পরমেশ্বর নিজের সৃষ্টি নিয়ে নিজেই সন্তুষ্ট নন। তিনি তার সৃষ্টি ভাঙা গড়ার মধ্যে দিয়ে মনের মতো রূপ দিতে চাইছিলেন। তার সৃষ্টিতে তিনি কিছুতেই তৃপ্ত হতে পারছিলেন না, তাই নিজের প্রতি অসন্তোষে নিজের নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন। এই রকম ভাঙা গড়ার ইতিহাসের মধ্যে দিয়ে আফ্রিকা মহাদেশের জন্ম, তাই এইভাবে উল্লিখিত হয়েছে। এই যে যেটা শুনলে এটাই। এবার নিজেদের মতো করে আনসার লেখার চেষ্টা করবে। 3.5 দেখো, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। সেই অফিসের চিত্র লেখক কীভাবে উপস্থাপিত করেছেন। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক লেখালেখির অফিসে কাজ করতেন। লেখক ছাড়া সেখানে সবাই কম্পিউটার ব্যবহার করতেন, এমনকি কখনও ভালোবেসে তারা লেখকের লেখাটাও কম্পিউটারে লিখে দিতেন। কলম লেখকের সব সময়ের সঙ্গী ছিল। কোনো দিন ভুল করে কলম না নিয়ে গেলে বিপদ ছিল। অফিসে অন্য কারো সঙ্গে কলম থাকতো না, আবার কলম পেলেও তার মুগ্ধতা যা লিখে কবি শান্তি পেতেন না। এই ছিল অফিসে কলম ব্যবহারের অবস্থা। এভাবেই তিনি অফিসের চিত্র তিনি উপস্থাপিত করেছেন। এরপর চলে আসছি কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4, যেটা কিন্তু বড় প্রশ্ন, এটা 150 শব্দের মধ্যে উত্তর। দেখো 4.1, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও। দেখো, সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা প্রথম প্রকাশিত হওয়াকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে। কারণ কি? জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন। তার মতো অল্পবয়স্ক একটি ছেলের লেখা গল্প পত্রিকায় প্রকাশিত হবে তা বাস্তবসম্মত মনে হয়নি। ছোট মেশোর দৌলতে যখন সন্ধ্যাতারা পত্রিকায় গল্প প্রকাশিত হয়, তখন তপন নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারে না। দীর্ঘ প্রতীক্ষার অবসানে তার স্বপ্ন সফল হতে দেখে সে যেন যুক্তিগ্রাহ্য দৃষ্টিকোণ থেকে ব্যাপারটি বিশ্লেষণ করতে ভুলে যায়। গল্পটি প্রকাশিত হওয়া তার কাছে এক অলৌকিক ঘটনা বলে মনে হয়। আরও একটা কোশ্চেন আছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দিতে হবে। দেখো পরের আনসারটা, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি এক অনভিজ্ঞ বালকের মনে জেগে ওঠা আশাবাদ ও তা ভেঙে যাওয়ার কাহিনী। এই গল্পে তপনের সদ্যবিবাহিত লেখক ছোট মেশো তপনের লেখা পড়ে প্রশংসা করেন এবং জানান সামান্য কারেকশন করে দিলে গল্পটি পত্রিকায় ছাপানো যেতে পারে। এখান থেকেই তপনের আশাবাদ শুরুর প্রথম পর্ব। এই সময় এখানে একটা দাড়ি দিয়ে দেবে, আশাবাদ শুরুর প্রথম পর্ব দাড়ি। এই সময় ছোট মাসির দাবিতে ছোট মেশো প্রতিশ্রুতি দেন যে তিনি গল্প ছাপিয়ে দেবেন। এই কথাগুলো আশাবাদে ডুবে যায় তপন। এই কথা শুনে আশাবাদে ডুবে যায় তপন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও মুদ্রিত গল্পের যখন দেখা মেলে না, তখন তপন মোটামুটি হাল ছাড়তে শুরু করে। চিত্তের এই বিষণ্ণ দশাতেই আশাবাদের উত্তরণ ঘটে। তপনের ছোট মেশো কথা রেখে তপনের লেখা প্রথম দিন গল্পটি ছাপিয়ে আনেন সন্ধ্যাতারা পত্রিকায়। কিন্তু এই মুদ্রণের পিছনে প্রকৃত ঘটনা তখনও না জানলেও স্বপ্ন পূরণের আনন্দঘন আকাশে নিজেকে ভাসিয়ে দেয় সে। আশাবাদ এভাবে ঝিলিক দেয় তার জীবনে। ঠিক আছে, গল্প অবলম্বনে এই লেখাটা তোমরা নিজেদের মতো পড়ে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। এবার দেখো 4.2, আয় আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? দুটো প্রশ্ন। কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার অন্তর্গত। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, কবিতা এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? দেখো, কবিতার প্রথম লাইনে অবক্ষয়িত সমাজ ব্যবস্থার কথা তুলে ধরা হয়েছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক শোষণে সাধারণ মানুষ বিপন্ন, তাদের চলার পথ রুদ্ধ। বিপন্ন মানুষের মাথার ওপরের আচ্ছাদন ধ্বংস হয়েছে। যে শিশুদের মধ্যে দিয়ে তাদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবে রূপ পাবে, সেই শিশুদের সব তাদের চারিদিকে ছড়ানো। নিজেদের শিশুদের এভাবে মরতে দেখে তাদের মনে সন্দেহ হয়, মরে যাব নাকি? এভাবে উপায়হীনভাবে বিপন্ন মানুষরা রুদ্ধ। এই সংকটের মোকাবিলা করার জন্য কবি বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন। কবিতার দ্বিতীয় পংক্তিতেও কবির এই ধরনের আহ্বান শোনা যায়।
কবি লক্ষ্য করেছেন এই সমস্ত বিপন্ন সাধারণ মানুষ আত্মবিশ্বাসের অভাব বোধ করে, কারণ তাদের কোনো ইতিহাস নেই। রিক্ত এই সকল মানুষকে অন্যের দরজায় দরজায় ভিখারির মতো ঘুরতে হয়। এই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক শোষণের বলি যে কয়েকজন মানুষ এখনও টিকে রয়েছে, তাদেরকে নিয়ে কবি প্রতিরোধের ডাক দিয়েছেন। পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার আহ্বান ধ্বনিত হয়েছে। সামাজিক প্রতিকূলতায় যে কজন টিকে আছে তারাই সম্মিলিতভাবে নিজেদেরকে বিপদমুক্ত করতে পারবে। এরপরে দেখো 4.3, দস্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। আফ্রিকা কবিতায় কবিগুরু উপেক্ষিত, অপমানিত আফ্রিকার প্রতি সহানুভূতি ব্যক্ত করেছেন। প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে সমৃদ্ধ আফ্রিকার নিজস্ব সংস্কৃতি ও মানবরূপকে আবিষ্কার করেনি বহির্বিশ্ব। এটা করেনি করে দেবে। শাসন, শোষণ, লুণ্ঠনের অভিপ্রায় সাম্রাজ্যলোলুপ ইউরোপ আক্রমণ করেছে আফ্রিকার বিভিন্ন দেশ। সভ্যতার গর্বে, ক্ষমতার দম্ভে তারা অমানসিক অত্যাচার করেছে আফ্রিকাবাসীর ওপর। ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কায়েম করে কৃতদাসে পরিণত করেছে সেখানকার জনজাতিকে। বারবার রক্তাক্ত হয়েছে আফ্রিকা মহাদেশের মাটি, অপমানিত হয়েছে মানবতার ইতিহাস। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বীভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এভাবেই স্বৈরাচারী বিদেশি রাজশক্তি আফ্রিকার ইতিহাস তথা মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচনা করে গেছে। সভ্যের বর্বর লোভ, অরণ্য উদ্যায়িত আফ্রিকার নেগরের চেয়েও তীক্ষ্ণ, সাম্রাজ্যবাদী ইউরোপীয় সভ্যতার নখ নেগরের চেয়েও ভয়ঙ্কর। নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে আফ্রিকা মহাদেশের মানুষের ওপর নিজেদের অপমানিত ইতিহাস তৈরি করে যান, যা ইতিহাসে স্থান করে নেয়। তাই কবি বলেছেন চিরচিহ্ন দিয়ে গেল। এবার 4.4 দেখো, জন্ম নিল ফাউন্টেন পেন। খুব সুন্দর এই গল্পটি। হারিয়ে যাওয়া কালি কলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত আলোচনা করো। প্রশ্নগুলোর আনসার কিন্তু খুবই বড় হবে, কারণ এটা 150 শব্দের মধ্যে বলা হয়েছে। দেখো, ফাউন্টেন পেন বলতে বাংলায় ঝর্ণা কলমকে বোঝানো হয়েছে। এখানে একটা দাঁড়িয়ে দিয়ে দেবে। পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে ফাউন্টেন পেন। এর জন্ম ইতিহাসটি বেশ চমৎকার। এর আবিষ্কার লুইস অ্যাডসন ওয়াটারম্যান। তিনি এই ধরনের কলম তৈরি করে অফুরন্ত কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কালির কলম নিয়ে বের হতেন। একবার তিনি গিয়েছিলেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্রে সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় হঠাৎ উপুড় হয়ে কাগজে পড়ে গেল কালি। কালি পড়ে গেল। এখানটা কালি লিখে দেবে, কথাটা কাগজে কালি পড়ে গেল, এই জায়গাটা একটু লিখে দেবে, এখানে কালি লিখে দেবে, কাগজে কালি পড়ে গেল। এরপর কালি পড়ে গেল। বাধ্য হয়ে তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন অন্য একজন তৎপর ব্যবসায়ী সেই সই সাবুত শেষ করে চুক্তিপত্রে পাকা করে গেছেন। এই ঘটনায় বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন এর একটা বিহিত করতেই হবে, অর্থাৎ এমন একটা পদ্ধতির খোঁজ করতেই হবে যেখানে কলমের সঙ্গে কালির দোয়াত নিয়ে ঘুরতে হবে না। তারপরই আবিষ্কার করলেন ফাউন্টেন পেন। দোয়াতের যুগের অবসান ঘটিয়ে কালক্রমে সেই ফাউন্টেন পেন লেখালেখি নবযুগের প্রতিষ্ঠা ঘটালো। এবার দেখো 4.5, তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো? তার পরিণতি কী ঘটল? পাবলো নেরুদার অসুখী একজন কবিতার কথক তার বাসভূমি ছেড়ে চলে যাওয়ার বেশ কয়েক বছর পর দেশে যুদ্ধ দেখা দিল। প্রিয় নারীকে দরজায় অপেক্ষায় রেখে কথক চলে গিয়েছিলেন দূরে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টির জলে ধুয়ে গেল কথকের পায়ের দাগ। তার চলে যাওয়ার পথেই জন্ম নিল ঘাস। পাথরের মতো ভারী হয়ে নেমে এলো মাথার ওপর। এখানে একটা বছর লিখে দেবে, পাথরের মতো ভারী হয়ে নেমে এলো মাথার ওপর। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। মানুষের শান্ত জীবনে ভয়াবহ যুদ্ধ রক্তের এক আগ্নেয় পাথরের মতো নেমে এলো। সমতলে যেখানে মানুষের বসতি সেখানেই আগুন ধরে গেল। সর্বগ্রাসী যুদ্ধের আগ্রাসন থেকে দেবতারাও নিস্তার পেল না। মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল দেবতাদের মূর্তিগুলো। প্রাণের প্রতীক শিশুরা এবং আশ্রয়ের প্রতীক বাড়িরা খুন হলো।
কতকের স্মৃতি ঘেরা মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকার বারান্দা, গোলাপি গাছ, চিমনি সব চূর্ণ হয়ে গেল। শহর জুড়ে পড়ে রইল কাঠ, কয়লা, ভাঙা মূর্তি, রক্তের কালো দাগ। সর্বত্র কেবল রক্তপাত, ধ্বংস আর মৃত্যুর ছবি। আলোচ্য কবিতায় এভাবেই যুদ্ধের বীভৎসতা প্রকাশ পেয়েছে। যুদ্ধের ফলশ্রুতি এমনই ধ্বংসাত্মক বিভৎস হয়, যুদ্ধের ফলশ্রুতি এরকমই হয়। তবুও জীবনকে, মানবতাকে, হৃদয়ের ভালোবাসাকে একেবারে নিশ্চিহ্ন করা যায় না। ধ্বংসের মধ্যেও জীবনের প্রতীক হয়ে রয়ে যায় মৃত্যুঞ্জয়ী সেই মেয়েটি। কতকের ফিরে আসার প্রত্যাশায় সে দাঁড়িয়ে থাকে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এবার পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5-এর নির্দেশ অনুসারে উত্তর দিতে হবে। দেখো, অনুসর্গ হলো এক প্রকার অব্যয় পদ। বিভক্তি কখনই লুপ্ত হয় না যে পদে, সেটা হচ্ছে সম্বন্ধ পদে। আর নির্দেশকের একটি উদাহরণ, সেটা হবে গুলি। অপশানগুলো থেকে দেখে নেবে। এবার এখানে বঙ্গানুবাদটা দেখে নেবে, আমি আনসারটা করে দিয়েছি। সেটা হবে গৃহই প্রথম বিদ্যালয়। আচ্ছা, বঙ্গানুবাদটা আমি একবার দেখাচ্ছি। দেখো বঙ্গানুবাদটা, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দি চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। তাহলে কী হবে? গৃহই প্রথম বিদ্যালয়, যেখানে একটি শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। হি সিজ, হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। সে তার গৃহে প্রথম দেখে, শোনে এবং শেখে। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। গৃহ তার চরিত্র গঠনে ভূমিকা পালন করে পালন করে। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। ভালো গৃহ সুস্থ এবং সৎ মানুষ গড়তে সাহায্য করে। এটা ভূমিকা পালন। ঠিক আছে, এইটুকু তোমরা ভালো করে দেখে নাও। এবার যা যা দরকার, আমাদের যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে জানাও, আমরা সেই মতো আনসার করে দেবো। ঠিক আছে।